আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ প্রোগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই পাহাড়ে বসতি বাণিজ্য নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম সহ বৃহত্তর চট্টগ্রাম বিভিন্ন জেলায় ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে পাহাড়ে। সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন পরিবেশ বিষয়ক সাংবাদিক এবং দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি প্রণব বল। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম যে আপনি সেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, আপনি নিজেও দেখছেন যে আমরা জানি যে চট্টগ্রামের, বিশেষ করে আমরা যদি চট্টগ্রামের কথা বলি, সেখানে বহুদিন ধরে আমরা কথা বলছি যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি, সেটা আমরা কথা বলি বা অনেক সময় উচ্ছেদ হয়, বিভিন্ন সময়ে নানা ধরনের ব্যবস্থা হয়, কিন্তু সেই চিত্রটা আসলে কোনোভাবে বদলায় না। আপনার জবাব কি বলে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে বিশেষ করে যেটা আপনি যে প্রসঙ্গটা বলছেন, প্রতি বছর ব্যবস্থা হয়, প্রতি বছরই ঘটনা ঘটে, প্রতি বছরেই আমরা হাক ডাক দিই, আমাদের প্রশাসন থেকেও দিই এবং আমরা পত্রপত্রিকায়ও লেখালেখি করি, কিন্তু এই চিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন কেন হচ্ছে না, এইসব জায়গাগুলো হচ্ছে আমরা দেখতে পারি, দেখে আসতে পারি। যেমন চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনা যেটা ঘটেছিল 2007 সালে। তো এখন পর্যন্ত ওটা 17 বছর কেটে গেছে। 2007 সালে মেসি পাখারে যখন 127 জন কিংবা 128 জন মৃত্যুবরণ করেছিল, তখন আমরা যেটা দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও এই ঘটনায় চিটং ছুটে এসেছিলেন। আমরা তখন নিজেরাই কভার করেছি, আপনারাও কভার করেছেন। তখন 2টা কমিটি গঠন করা হয়েছিল পাহাড়ের এই ঘটনা কেন, এবং 2টা কমিটির মধ্যে একটা তদন্ত কমিটি, আরেকটা হচ্ছে বিশেষজ্ঞ কারিগরি কমিটি, যেটা তখনকার চুয়েটের ভিসি মোজাম্মেল হক স্যারের কে প্রদান করে করা হয়েছিল। 2টা কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছিল। তার মধ্যে যেই তদন্ত কমিটিটা ছিল, সেই তদন্ত কমিটিতে 36টা সুপারিশ ছিল। 36টা সুপারিশের মধ্যে অন্যতম যে সুপারিশগুলো আমরা দেখতে পাই, এবং কারিগরি কমিটি যেটা, তারাও প্রায় একই ধরনের সুপারিশ দিয়েছিল। তারা প্রত্যেকটা পাহাড় ধরে ধরে, বিশেষ করে তখন 12 পাহাড় সম্ভবত ধরে ধরে কোন পাহাড়ের ম্যানেজমেন্ট কি করতে হবে, তারা ওই ধরনের একটা সুপারিশ দিয়েছিল। এবং একই সময়ে গঠন করা হলো, ওই ঘটনার প্রেক্ষিতেই গঠন করা হলো পাহাড় শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। যদিও 2007-এর আগেও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, মারা গেছে, কিন্তু তখনই এই কমিটিটা গঠন করা হলো। এবং 36টা যে সুপারিশ দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল পাহাড় থেকে বসতি উচ্ছেদ করতে হবে এবং পাহাড়কে ফেন্সিং করতে হবে। আর আরেকটা অন্যতম যেটা, এইসব বসতির পেছনে যারা আছে, যারা হোতা, এই যে নির্ময়ের লোকজনকে ওখানে রেখে যে তারা একটা বাণিজ্য গড়ে তুলছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর যেটা মোটা দাগে, সেটা হলো পাহাড় কাটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। এবং তখন পাহাড় এর বসতি উচ্ছেদ করার জন্য যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, তার মধ্যে আরেকটা সুপারিশের মধ্যে ছিল, সেটা হচ্ছে যে সেবা সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া। 2007 থেকে 2024-এর এই চলতি মাসে যে পাহাড় ব্যবস্থাপনা কমিটির 28তম সভা হলো, ওই সভায়ও আমরা এসে দেখলাম কি সেই একই সিদ্ধান্তগুলো আবার নেওয়া হলো। তো 17 বছর আমরা কোনো কিছু কার্যকর করতে পারিনি। তো যার কারণে হলো তখন যে বসতি ছিল, ওই বসতি এখন বেড়ে 5-6 গুণ হয়েছে। আমি ছোট করে একটু বলি যে 2012 সালে 12তম সভায় বলা হয়েছিল যে পাহাড়ে বসতির সংখ্যা, এটা যদিও সরকারি, 666টি। আর গত বছর যে পাহাড় ব্যবস্থাপনা যে মিটিংটা করেছে সভা, এটা 27তম সভা, ওই সভায় বলা হলো এখন পাহাড়ে বসতি 6558 পরিবার। আর গত 1 বছরে কিন্তু এটা আর করা হয়নি, ওটা দিয়ে চালাচ্ছে। তো এগুলো বাড়ছে কেন? আমরা সুপারিশের বিন্দু মাত্র বাস্তবায়নও করিনি, যার কারণে এই বসতিগুলো বাড়ছে। এবং আমাদের চট্টগ্রামের এই সমস্যাটা, পাহাড় কাটাও চলছে, পাহাড়ে বসতিও বাড়ছে, আর দুর্ঘটনাও ঘটছে। এই যে চট্টগ্রামের আপনি যে চিত্রটা বললেন, একই চিত্র আসলে চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য জেলাগুলোতে। আমরা একটু করে বান্দরবনের চিত্রটা একটু দেখে আসি।
দর্শক, আমরা একটু যেতে চাই বান্দরবনে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম চৌধুরী। ইয়াসিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা এই যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে আলোচনা করছিলাম এবং তার মধ্যেই আমরা দেখলাম যে আজকে বান্দরবনে পাহাড় ধসে একজন মারা গেছে। সেখানে আসলে ঝুঁকিপূর্ণ বসতির কি চিত্র আমাদের একটু জানান। হ্যাঁ, পাহাড়ি জনপদ বান্দরবানে নদী ঝিরিঝর্ণা বেষ্টিত যে পাহাড়গুলো রয়েছে সেগুলোর কিন্তু পাদদেশে প্রায় ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আসলে প্রায় শতাধিক হাজারের বেশি পরিবার আসলে বসবাস করছে বান্দরবানে যে 7টি উপজেলা, 34টি ইউনিয়ন, 2টি পৌরসভা, প্রত্যেকটি এলাকায় কিন্তু আসলে বলতে গেলে পাহাড়ের যে পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে সেখানে কিন্তু মানুষের বসতি স্থাপন করছে। প্রশাসনের নাকের ডগায় কিন্তু বলতে গেলে অনেকগুলো আসলে বসতি স্থাপন হয়েছে। বিশেষ করে বান্দরবান সদর উপজেলা, বান্দরবান পৌর এলাকার যে 9 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। প্রায় সময় সেখানে কিন্তু বৃষ্টির ছোট ছোট গুড়ি গুড়ি যখন বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিতে কিন্তু সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু প্রাণনাশের ঘটনাও ঘটে। যেমন আজকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় কিন্তু আসলে পাহাড়ের ঢালু থেকে মাটি সরে এসে কিন্তু একজন কৃষক আসলে মারা গিয়েছেন, নিহত হয়েছে। সেই ঘটনার পর থেকে এখন কিন্তু সেখানে তাকে উদ্ধার করা হয়েছে এবং বলতে গেলে বৃষ্টি আসলে বা যখন দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় তখন তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু স্থায়ীভাবে কোনো উদ্যোগ না থাকার কারণেই কিন্তু বারবারই পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে। পাহাড়ের পাদদেশে এখনো প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আসলে পাহাড়ের পাদদেশে বসবাস করছে, যারা কিন্তু বৃষ্টির সময় বলতে গেলে পাহাড়ে যেমন ওঠাটা কঠিন হয়ে যায়, তেমন পাহাড় থেকে নেমে নিরাপদ আশ্রয়ে আসাটাও আসলে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি যখন ঘূর্ণিঝড় হয় বা বর্ষা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে জেলা প্রশাসন থেকে, পৌরসভা থেকে, তথ্য অফিস থেকে মাইকিং করা হয়, ফায়ার সার্ভিস থেকে তাদেরকে ঘরে ঘরে গিয়ে কিন্তু সচেতনতা বৃদ্ধি করা হলো, কিন্তু আসলে সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা কোনোভাবেই সম্ভব হয় না। যার কারণে কিন্তু এই ঝুঁকিপূর্ণ ঘটনাগুলোর কারণে প্রতি বছরে পাহাড় ধসের ঘটনা বাড়ছে। আর বিশেষ করে পাহাড় কর্তন কোনোভাবে থামছে না। পাহাড় কর্তনের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বনভূমি উজাড়, পাহাড় কাটা, এগুলোর কারণে কিন্তু পাহাড় ধসকে মূল দায়ী করতে আসলে স্থানীয় সুশীল সমাজ। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, পাহাড়ে পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য বারবারই আসলে তাগিদ দিলেও কিন্তু সেক্ষেত্রে সরিয়ে আনা যাচ্ছে না। এটি কারণে কিন্তু আসলে পাহাড় ধসটি করছে বলে সুশীল সমাজ বা স্থানীয়রা জানাচ্ছেন। ইয়াসিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা জানছিলাম বান্দরবনে ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। প্রোগ্রামে দর্শক, আমরা আলোচনা করছিলাম পাহাড়ে বসতি বাণিজ্য নিয়ে। আমরা এই পর্যায়ে একটু যেতে চাই পাহাড়ে, বিশেষ করে রাঙামাটিতে আমরা যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। আমরা তার কাছে একটু যেতে চাই। জিয়া, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। 2017 সালে সেখানে পাহাড় ধসের পর প্রাণহানির আসলে নানা ধরনের যোগের কথা আমরা শুনেছিলাম, কিন্তু এখন কি অবস্থা আসলে সেখানে ঝুঁকিপূর্ণ বসতির? 2017 সালে আসলে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় 120 জন মানুষের মতো প্রাণহানির ঘটনা ঘটে এবং পরবর্তী বছরও কিন্তু আমরা দেখেছি রাঙ্গামাটি, নানিয়ারচর সহ রাঙ্গামাটি শহরে প্রায় 11 জনের মৃত্যু হয়। এরপরও যে রাঙ্গামাটি জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন যে কর্মকর্তা, বিভিন্ন যে টিমগুলো রয়েছে, দেশের উচ্চ পর্যায়ের টিমগুলো থেকে একটি সার্ভে করা হয়েছিল কিভাবেই এই পাহাড়ে ঝুঁকি রোধ করা যায় এবং যারা পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদের কিভাবে নিরাপদ করা যায়, সেটি নিয়ে বিভিন্ন সময় তদন্ত হয়েছিল এবং আমরা যেটা পরবর্তী সংবাদকর্মী হিসেবে জেনেছিলাম, একটা প্রস্তাবনাও দেওয়া হয়েছিল এসব বিষয়ে। কিন্তু এত বছর পরেও সেই প্রস্তাবনার কোনো আলোর মুখ দেখেনি। আমরা দেখতে পাই প্রতি বছর যখন এই বর্ষা মৌসুম আসে তখনই প্রশাসনের পক্ষ থেকে বেশ তোড়জোড় শুরু হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনা করে এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে শুধু সাইনবোর্ড দিয়ে জেলা প্রশাসনের এই কার্যক্রম থেকে তারা দায় সেরে যায় বলে আমরা দেখেছি। কিন্তু এই দায়সারা ভাবটাই যে রাঙামাটির যে নাগরিক সমাজ তারা বলছেন যে এই জেলা প্রশাসনের শুধু এই কার্যক্রমের মধ্যে সীমিত না থেকে রাঙামাটির যেসব ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষজন বসবাস করে যে এবং তারা যে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বাস করছে তাদেরকে স্থায়ীভাবে নিরাপদ স্থানে যদি সরিয়ে না আনা হয় তাহলে এই সব কার্যক্রম দিয়ে আসলে এই রাঙামাটির যে পাহাড় ধসের সংখ্যা সেইটা আসলে রোধ করা সম্ভব নয়। একই সাথে যারা এইসব এলাকায় বসবাস করে সেসব মানুষগুলো একসময় নিম্ন আয়ের এবং যারা স্বল্প আয়ের মানুষ তারাই কিন্তু বসবাস করে এবং এখানকার যে জমি কেনা বেচা হয় তখন কিন্তু প্রশাসনের নজরদারি যদি থাকতো তাহলে এই এত পর্যায়ে মানুষজনের ঘর বাড়ি তৈরি হতো না।
আপনি জানেন যেটা 2017 সালের পর এসব এলাকাগুলোতে আমরা দেখেছি ব্যাপক হারে কিন্তু ঘর বাড়ির নির্মাণ বেড়েছে কয়েক গুণের তুলনায়। গত 17 সালে যা ছিল পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা বসতি, তার চেয়ে কয়েক গুণ এলাকায় বেড়েছে। প্রশাসনের নজরদারিতার অভাব কিন্তু এখানে সুশীল সমাজের লোকজন বলছেন। আর মানুষজন বলছে যে এখানে আসলে নিম্ন আয়ের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তাদের বিকল্প কোনো জায়গা না থাকাতেই তারা বাধ্য হয়ে এখানে থাকছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে তথ্য আমার কাছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটু স্টুডিওর আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাংবাদিক প্রণব বল। এই যে আমরা এর আগে আপনি বলছিলেন যে মানে 2007 সালের দুর্ঘটনার পরে আসলে নানা উদ্যোগের পরও কোনো কাজ হয়নি। আমাদের রাঙামাটির সহকর্মী বলছিলেন সেখানে 2017 সালে পাহাড় ধসের পরে নানা উদ্যোগের পরেও সেখানে ঝুঁকিপূর্ণ বসতি আরো কয়েক গুণ বেড়েছে, এবং একই চিত্র আমরা চট্টগ্রামেও দেখছি। এই যে আসলে এখানে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ার পেছনের কি কারণ আপনার কি মনে হয়? একটা বিষয় হচ্ছে কি, 2017-তে যে রাঙামাটিতে যে ইয়েটা ঘটেছিল, যে পাহাড় ধসের, ওটাও আমরা করেছি। আমি প্রায় তো ওখানে পরে তো রাঙামাটিতে তখন ছিল, তখন এখন পাহাড় পূর্ণ রয়েছে, বসতি রয়েছে, তখন ওভাবে ছিল না। আর চট্টগ্রামে তো একটা তালিকা তৈরি হয় প্রতি বছর, করার চেষ্টা করে। রাঙামাটিতে ওইটাও করা হয় না। রাঙামাটিতে শুধু ওরা করেছে কি, ওরা কিছু সাইনবোর্ড গত বছরের 2022 কিছু সাইনবোর্ড দিয়ে চিহ্নিত এই পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদের বসতি বাড়ছে কি কমছে কিংবা ওটা ওদেরকে উচ্ছেদ করার বিষয়ে ওই ধরনের কোনো মাথা ব্যথা কোনো এই পর্যন্ত, যত 2017-এর পর থেকে যত প্রশাসক, জেলা শাসক এসছেন কিংবা অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত এসছেন, তারা এই উদ্যোগগুলো নেয়নি। চট্টগ্রামের ঘটনায় ছিল 36 দফা সুপারিশ, রাঙামাটির ঘটনায়ও ছিল 35 দফা সুপারিশ। রাঙামাটিতেও সেম কোনো সুপারিশ বাস্তবায়িত হয়নি। এখন আসেন, তাইলে এই বসতিগুলো বাড়ার কারণ কি? প্রশাসন প্রতি বছর বলছে, আর মারাও যাচ্ছে লোকজন, তারপরেও বসতি বাড়ছে কেন? বসতি বাড়ছে চট্টগ্রামের ক্ষেত্রে যদি বলি, এইসব বসতির পেছনে রয়েছে আসলে প্রভাবশালী কিছু ব্যক্তি, স্থানীয়ভাবে যারা এলাকা নিয়ন্ত্রণ করে। এটা রাজনৈতিক নেতা, আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, আবার হচ্ছে এলাকার সন্ত্রাসী। এই এই ধরনের লোকগুলোর পাহাড় সম্মিলিত চেষ্টায় এই ধরনের এই বসতিগুলো বাড়ছে। প্রথমে তারা পাহাড় কেটে আপনার গড়ে তুলে কিছু সেমি পাকা কিংবা এমনি কাঁচা ঘর নির্মাণ করে দেয়, তারপর ওইখানে ওগুলোর নিয়ন্ত্রণ ওদেরকে দিয়ে দখলে নিয়ে এগুলো তারা পরবর্তীতে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, কিন্তু প্রশাসন কিংবা পরিবেশ থেকে যে একেবারে যে ব্যবস্থা নেয়নি কিংবা কোনো ব্যবস্থা যে একেবারে নেই তা নয়। ব্যবস্থাটা কি? তারা কিন্তু মামলা করে। চট্টগ্রামের কথাই যদি ধরি, আমরা যেমন দেখব এখানে পাহাড় কেটে দখলের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছে আকবর শাহ থানা এলাকায় সেখানকার কাউন্সিলর, যিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন পার্থলী ওয়ার্ডে, জহুরুল আলম জসিম। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভবত যুগ্ম আহ্বায়ক একটা অংশের। তো তার বিরুদ্ধে মামলাও হয়েছে। আবার ওখানে পাহাড় কাটা স্থান পরিদর্শনে গিয়ে এক বছর আগে বেলার রিজওয়ানা হাসানের উপরও আপনার হামলার ঘটনা ঘটেছে, ওনার গাড়িতে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও হলো। তারপরেও কি ওখানে পাহাড় কাটা থেমেছে? থামেনি। এবং শুধু ওই মামলা না, তিনি এই ভদ্রলোক, এই লোকটা অনেকগুলো মামলার আসামি পাহাড় কাটা সংক্রান্ত। পাশাপাশি আছে তার কিছু হুমরা চুমরা আছে, তারাও যার মতো করে এইভাবে পাহাড় কেটে ওখানে পাহাড় দখলে নিয়েছে। আবার আপনি যদি বাইজিতের এলাকায় যান, বাইজিত এলাকায় দেখবেন সেখানকার ক্ষমতাসীন দলের একজন নেতা বাহার, পাশাপাশি আরো দুজন আরো কয়েকজন মিলে তারাও ওখানে এই যে পাহাড় কেটে দখল করে দেওয়ার বাণিজ্যটা তারা করে থাকে ওখানে। একইভাবে আমরা যদি লালখান বাজার দেখি, লালখান বাজারও চিহ্নিত কিছু লোকের হাতেই কিন্তু এইসব বসতিগুলো গড়ে উঠেছে। এবং আস্তে আস্তে দেখা যায় কি, এগুলো পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এগুলো বৈধতাও পেয়ে যায়। যেমন একটা পাহাড়ের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে জামাল খান এরিয়ায় ওই গ্রিনল্যান্ড ব্যাংক কলোনি পাহাড়। ওইটা পাহাড় শ্রেণী,
আর এস দাগে ছিল পাহাড় শ্রেণী, কিন্তু এটা বিএস দাগে হয়ে গেল, এটা ভিটা শ্রেণী। এবং ওই পাহাড় শ্রেণী দেখিয়ে, ভিটা শ্রেণী দেখিয়ে ওরা সিডিএ এর কাছ থেকে প্ল্যানও নিয়ে ফেলছে, কিন্তু পরিবেশ অধিদপ্তর ওখানে ছাড়পত্র দেয় নাই। সিডিএ এর প্ল্যানের মধ্যে লিখেছে সিডিএ যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে নকশা অনুমোদন করা গেল। তো পরিবেশের ছাড়পত্র দেয়নি, তুমি ছাড়পত্র সাপেক্ষে এটা কেন বলছো? কেন হচ্ছে? তো এখন ওই সিডিএর বিরুদ্ধেও তো পাহাড় কাটার মামলা রয়েছে, পাহাড় কাটার ওদের 10 কোটি টাকা জরিমানা, এখনো ওই জরিমানা তারা দেয়নি। তারা আমরা এইটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, ছোট্ট আরেকটু বিরতি নিতে হবে আমাদের। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবে একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা পাহাড়ে বসতি বাণিজ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাত। আজিম, আমাদের একটু জানান সেখানকার আসলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির কি অবস্থা? যেটি দেখে আসছি যে এই বছরের বর্ষার শুরুতেই প্রায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 10 জন এবং কক্সবাজার শহরের পাতশাগুনা এলাকা যেটি রয়েছে সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। এবং আমরা গত এক বছরে বিশেষ করে যখনই শীতকাল এবং গ্রীষ্মকালে আমরা বেশ কয়েকটি জায়গা দেখেছি যেখানটায় প্রকাশ্যে পাহাড় কাটা চলেছিল, কিন্তু সেই পাহাড় কাটাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার ফলে এখন গত কয়েক বছরের তুলনায় চলতি বছর আমরা যেটি দেখেছি যে কক্সবাজার শহরের যে পাহাড়ি জায়গাগুলো রয়েছে সেখানে অনেক বেশি বসতি গড়ে উঠেছে। এবং এই পাহাড়গুলো একটা শ্রেণী তারা দখল করে রেখেছিল, পরবর্তীতে সেগুলো তারা বিভিন্ন দাম ধরে সেগুলো বিভিন্ন মানুষজনের কাছে বিক্রি করে। আপনি জানেন যে এই কক্সবাজারে কিন্তু এখন কক্সবাজার শহরে চাকরির সুবাদে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু চলে এসে আশ্রয় গড়ে তুলছে এবং তারা এখানে বসবাস করতে শুরু করেছে। সেই বসতির জায়গা সংকটের কারণে এই পাহাড়গুলো কিন্তু প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে, ঝুঁকিপূর্ণভাবে সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে, যার ফলে এবারের বর্ষায় যেটি দেখা যাচ্ছে যে এবারের বর্ষায় কক্সবাজারে বৃষ্টিপাতগুলো হচ্ছে বিশেষ করে রাতের বেলায়। ফলে এই সময়ে সচেতন করারও সুযোগ থাকে না এবং প্রশাসনের তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না, যার ফলে এই মৃত্যুর শুরুতেই আমরা 12 জনের মৃত্যু দেখেছি। তেমনিভাবে রোহিঙ্গা ক্যাম্পে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এত বছর পরে, সেখানে যে গাইডওয়ালগুলো নির্মাণ করা হয়েছিল এবং বালির বস্তা দিয়ে যে পাহাড়ের পাদদেশে যে ঘরগুলো, সেগুলো কিন্তু এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হয়েছে, কারণ গত 2 বছর ধরে সেখানে কোনো ধরনের মেরামত করা হয়নি, যার ফলে এই বছর যে মৃত্যুগুলো দেখা গেছে 10 জনের, এটি আরও বাড়তে পারে। ফলে এই ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে এই মুহূর্তে তাদেরকে সরিয়ে নিরাপদে নিয়ে ছাড়া আসলে আর কোনো উপায় নেই, যদিও এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। এবং এই আজিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জানছিলাম কক্সবাজারের পরিস্থিতি। আমরা আবারও স্টুডিও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক প্রণব বল। আপনি যে বিভিন্ন সমস্যার কথা বলছিলেন, এই যে কিভাবে বসতি গড়ে উঠছে, কিন্তু আমরা বছরের পর বছর আলোচনা কথা বলি, এটার কোনো সুরাহা হয় না আসলে। এইটা আসলে আপনি কি মনে করেন যে আসলে কোনো জায়গায় এই যে সমন্বয়হীনতা আছে? অবশ্যই সমন্বয়হীন। দেখেন, চট্টগ্রামে করা হয়েছে 26টা পাহাড়ে বসতি আছে, 26টা পাহাড়ে অবৈধ বসতি, যেটা সরকারিভাবে যেটা ডিসি অফিস থেকে কিংবা পাহাড় ব্যবস্থাপনা কমিটি থেকে যেটা বলা হচ্ছে। তো 26টা পাহাড়ের মধ্যে সিংহভাগ পাহাড় হলো আপনার 10টি ছাড়া বাকিগুলো 16টা হলো সরকারি মালিকানাধীন। সরকারি মালিকানাধীন পাহাড়ের মধ্যে আবার বেশিরভাগই হচ্ছে রেলওয়ের পাহাড়। তো রেলওয়ের পাহাড়ে আমার পাহাড় আমি রক্ষা করতে পারবো না, আমার পাহাড়ে আমি ফেন্সিং করতে পারবো না, আমার পাহাড়ে আমি উচ্ছেদ করতে পারবো না, এটা বারবার চিঠি দেওয়া সত্ত্বেও পাহাড় ব্যবস্থাপনা কমিটিও চিঠি দেয়, ডিসি চিঠি দেয়, কিন্তু তারা এটা করে না, কোনোভাবেই করে না। জেলা প্রশাসনের অধীনে একটা পাহাড় ছিল, ওটা হলো আপনার আকবরশাহ এলাকায় বেলতলিগোনা বলে, ওখানে তারা গত বছর উচ্ছেদ করে ওখানে তারা ফেন্সিং করে দিয়েছে, যার কারণে ওখানে আর বসতি হয়নি নতুন করে। এখন দেখেন আপনি, তাইলে সরকারি একটা সংস্থা রেল নিজের পাহাড় নিজে উচ্ছেদ করতে পারছে না। 1 নম্বর ঝিল, 2 নম্বর ঝিল, 3 নম্বর ঝিল, প্রত্যেকবারে এইসব ঝিলের মধ্যে ঘটনা ঘটে। এই পাহাড়গুলো হচ্ছে রেলের পাহাড়। এর পাশাপাশি আপনি পাহাড় ব্যবস্থাপনা কমিটি যে সিদ্ধান্তগুলো নেয়, সিদ্ধান্তগুলো হচ্ছে প্রতি বছর তারা সিদ্ধান্ত নেবে আপনার সংযোগ বিচ্ছিন্ন করা হবে, সংযোগ বিচ্ছিন্ন 2-1টা লোক দেখানো করে থাকে,
এরপর পরবর্তীতে আবার ওই সংযোগ পুনঃসংযোগ পায়। ওই সংযোগ বিচ্ছিন্নের কাজটাও করে আমাদের বিদ্যুৎ, আমাদের ওয়াসা এরা। আবার সিডিএ কে বলা হয়েছে তুমি ইয়ে দিবে না, নকশা দেওয়া যাবে না, সিডিএ নকশাও অনুমোদন করছে। পরিবেশকে যদি বলা হয়, পরিবেশ বলে আমরা মামলা করছি, কিন্তু মামলা তো সমাধান হতে পারে না। ওই মামলা, পরিবেশের যতগুলো মামলা হয়েছে এখন পর্যন্ত যত বেশিরভাগেরই হয়েছে অর্থদণ্ড। তো অর্থদণ্ড দিয়ে তো সে 1 কোটি টাকার আর পাহাড় সে দখল করে ফেললো, কেটে ফেললো, অর্থদণ্ডে শেষ। মানে এক কথায় হচ্ছে এখানে সমন্বয়হীনতা। আরেকটা ছোট্ট করে যদি বলেন যে এখানে কি আসলে এই পাহাড়গুলো রক্ষা বা ঝুঁকিপূর্ণ বসতি সরানোর ক্ষেত্রে রাজনৈতিক কমিটমেন্টের দরকার আছে বলে মনে করেন? অবশ্যই রাজনৈতিক কমিটমেন্ট দরকার। কারণ এদিন যে লাস্ট যে সভাটা হলো পাহাড় ব্যবস্থাপনা কমিটির, ওখানে একজন বড় কর্মকর্তাই উনি কিন্তু মাইকেই বলেছেন যে আমরা তো নানা সমস্যার মধ্যে থাকি, এদিকে মামলাও করি, আবার ধরতে গেলে ওদিক থেকে ফোন আসে, ওদিক থেকে ফোন আসে, কিন্তু তিনি আবার বলে দিয়েছেন যে এটা অফ দ্য রেকর্ড, এটা লিখেন না। দ্যাট মিনস বিভিন্ন জায়গা থেকে ফোনগুলো আসে কোত্থেকে, বিশেষ করে রাজনৈতিক চাপ আছে। তো এখানে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে না পারবো যে আমরা এই পাহাড়গুলোতে কোনো বসতি থাকতে দিব না, এই পাহাড়গুলো সম্পূর্ণ সবুজ হবে এবং চট্টগ্রামের পাহাড়েই থাকবে, একটা পাহাড়ও আর কমবে না, ততদিন পর্যন্ত আপনি এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব না। নিশ্চয়ই আমরাও চাই যে এটার একটা সমাধান হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।